ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? সকাল সকাল ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনটা চেঁচামেচি শুরু করে দিল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমার বন্ধু নয়ন কল করেছে। ফোনটা রিসিভ করে আমি বললাম, কিরে সকাল সকাল ফোন দিয়ে কেন ঘুমটা ভাঙলে? 9:30 বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কেন, কি হয়েছে? দোস্ত, আজকে একটু কলেজ যাই। না, যেতে পারবো না। প্লিজ দোস্ত, আজকের দিনটা শুধু। তোকে বলছি না আমার কলেজ যেতে ভালো লাগে না, আমায় কলেজ যেতে বলবি না। দোস্ত, একটা আলোচনা করব, প্লিজ আই। ঠিক আছে, যেতে পারি, আমি কোনো আয়োজনেই। ঠিক আছে, আগে তুই আই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। আমাকে নিচে দেখে আমার বোন জান্নাত চোখ ঘষতে ঘষতে আমাকে বলল, কি রে, আমি ঠিক দেখছি নাকি অন্য কিছু? ঠিক দেখছিস মানে? তুই আবার 11টার আগে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে? কেন, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না? কত যে উঠতে পারিস তা তো জানা আছে। তোর ন্যাকামি বন্ধ কর, আম্মুকে ডাক, নাস্তা করতে হবে। আম্মু, আম্মু, দেখো কি হয়েছে। তারপর আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। তারপর আমার দিকে তাকিয়ে আমাকে দেখে বলল, জান্নাত, আমি যা দেখছি তুই কি তাই দেখতে পাচ্ছিস নাকি আমি ভুল দেখছি? আমিও তো তাই বলছি। তোমরা সকাল সকাল কি শুরু করলা বলো? তা এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? আর কলেজে তো বছরেও একবার যাস না। তুমি নাস্তা দিবে নাকি আমি চলে যাব? আচ্ছা বস, আমি নাস্তা দিচ্ছি। এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যা, একটু ভালোভাবেই তো চলাফেরা করতে পারিস। আম্মু তুমি আবার শুরু করলে, আমি কি চলে যাব? আচ্ছা বাবা, আমাকে মাফ করে দে, আর জীবনেও বলবো না। বস, নাস্তা দিচ্ছি। তারপর আমি নাস্তা করে বাসা থেকে বের হয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে ফেলি। আমার নাম রাকিব হাসান রকি। আমার দুষ্টু মিষ্টি ছোট বোন হলো জান্নাত। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আমি হলাম বাবা মায়ের হয়ে যাওয়া একমাত্র সন্তান, বাবা নেই, মারা গেছেন। রকি বখাটে এক নামে সবাই চেনে আমাকে। এবার গল্পে ফেরা যাক। আমি সিগারেট জ্বালিয়ে নিয়ে কলেজের গেটের সামনে চলে এলাম। কলেজের সামনে যেটা দেখলাম তাতে আমার মাথা গরম হয়ে গেল। কলেজের গেটে দেখলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, বাজে বাজে কথা বলছে। আমি বখাটে হলেও মেয়েদের আমি সম্মান করি, তাই মেয়েদের কেউ বাজে কথা বললে আমি ঠিক থাকতে পারি না। তারপর দেখলাম ছেলেগুলোর মধ্যে একটি ছেলে মেয়েটির ওড়না টানতে যাচ্ছে। আমি গিয়ে ছেলেটির হাত ধরে ফেললাম। আমাকে কলেজে কেউ চেনে না, আমার কয়েকটা বন্ধু আছে, শুধু তারাই আমাকে রাকিব নামে চেনে, রকি নামে কেউ চেনে না। আমি ছেলেটির হাত ধরে ফেলাতে ছেলেটি বলল, কিরে, কে তুই? আমার হাত ধরার সাহস কি করে হলো তোর? এই সাহস আমার অনেক আছে, তুই মেয়েটাকে ডিস্টার্ব করছিস কেন? আমার ইচ্ছে তুই চলে যা এখান থেকে, নাহলে ভালো হবে না। বলছি মেয়েটাকে যেতে দে, না হলে। এই বলে আমার শার্টের কলার ধরলো। আমার মাথায় রক্ত চড়ে বসলো জামার কলার ধরায়। আমি বললাম, তোদের জীবনের সব থেকে বড় ভুল কি জানিস? আমার কলার ধরা। এই বলে ছেলেটির বুকে লাথি দিলাম। ছেলেটি ছিটকে পড়ে গেল। তারপর সব ছেলেগুলো আমাকে মারতে আসলো। আমিও তাদের সবাইকে এক এক করে মারতে লাগলাম, মার দিতে শুরু করলাম। আমি মারছি, তাকিয়ে দেখি যে মেয়েটির জন্য মারামারি করছি সেই মেয়েটি নেই, গেল কোথায়? মারতে মারতে প্রায় আধমরা করে ফেলছি। তখন কে যেন পেছন থেকে শার্টের কলার ধরলো। কে শার্টের কলার ধরলো তা দেখার জন্য পেছনে তাকাতেই ঠাস ঠাস করে দুইটা চর পড়লো আমার গালে। সামনে তাকিয়ে দেখি পরীর মতো দেখতে একটি মেয়ে আমার সামনে রাগে লোক নিয়ে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে সিনিয়র আমার থেকে। তারপর বলল, এই সুযোগে যাদের সাথে মারামারি হচ্ছিল তারা উঠে পালিয়ে গেল। কলেজের গেটের সামনে মারপিট করছিস, বখাটে একটা। আমার কথাটা তো শুনুন। বখাটে কোথাকার, মারামারি করতে হলে অন্য কোথাও কর, এটা কলেজ, কোনো বখাটের জায়গা না এটা। এই বলে মেয়েটি চলে গেল।
আমিও আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের খুঁজতে লাগলাম। একটা মেয়ে বলে বেঁচে গেল। মেয়েদের আমি সম্মান করি, আর তাছাড়া আমার সিনিয়র আপু। অন্য কেউ হলে বুঝিয়ে দিতাম আমি কে। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম, দেখি তারা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। নয়ন আমাকে দেখে বলল, কিরে এতক্ষণ লাগে আসতে? তোকে বললাম আমাকে না আসতে বলতে, এসেই তো। এসেই কি? না কিছু না, চল। তোর গাল এমন ফুলে আছে কেন? আরে কিছু না, এমনি কাল থেকে গালটা ব্যথা করছে। তারপর আমরা সবাই আড্ডা দিতে লাগলাম। তারা আড্ডা দিচ্ছে আর আমি আমার মতো সিগারেট খাচ্ছি। এইদিকে আমাকে যে মেয়েটি চর দিল তার নাম সামিয়া। সে তার ফ্রেন্ড তানহার কাছে গেল। তারা এবার অনার্স তৃতীয় বর্ষে। তার কাছে গিয়ে দেখে সে মন খারাপ করে বসে আছে। তারপর সামিয়া তানহাকে বলল, কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? হুম হুম। কলেজের গেটে কয়েকটা ছেলে বাজে কথা বলেছে, আমার ওড়না ধরে টানাটানি করতে চেয়েছিল। মানে কি, তোকে কি কিছু করেছে বা বলেছে? না, তার আগে একটা ছেলে এসে ওদের বাধা দেয়, কিন্তু ছেলেটার সাথে ওদের মারামারি লেগে যায়, আর আমি এদিকে চলে আসি। ছেলেটা কি লম্বা ফর্সা দেখতে, আর কলেজে কি নতুন? তুই কিভাবে চিনলি? আমি না ছেলেটাকে ভুল করে চড় মেরে দিয়ে নানা কথা শুনিয়ে দিয়েছি। কি, তুই মেরেছিস ছেলেটাকে? এখন কি করব? চল ছেলেটাকে খুঁজে বের করে সরি বলে আসি। চল। এই বলে তারা আমাকে খুঁজতে লাগলো। এদিকে আমি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি। তখন সামিয়া আমার সামনে এসে বলল, সরি। কেন? তখন না বুঝে মারার জন্য আর বাজে কথাগুলো বলার জন্য। সরি বলতে হবে না, এসব কথা শুনে শুনে আর কিছু মনে হয় না। তার মানে আপনি এখনো ক্ষমা করেননি? বললাম তো সরি। ওকে, ক্ষমা করে দিলাম। তোমার নাম কি আর কোন ইয়ারে পড়ো? আপনার জেনে কাজ কি? আমার অনেক কাজ। বল, তোর নাম কি? রাকিব হাসান রকে, অনার্স ফার্স্ট ইয়ার। আর কিছু বলার আছে? আমার নাম জানতে চাইবে না? আপনার নাম জেনে আমি করব কি? আমার নাম সামিয়া, অনার্স থার্ড ইয়ারে। আর কিছু জানার থাকলে বলেন, না হলে আমরা যাই। তুই এভাবে কথা বলছিস কেন? তুই জানিস আমি কে? আপনি কে? আপনাকে আমি ভয় পাবো নাকি? ধ্যাত, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। এই, তুই এমন কেন? আমি কেমন? কথার মধ্যে কোনো রসকস নেই? আমার যেমন ইচ্ছা আমি তেমন ভাবে কথা বলবো, তাতে আপনার কি? সামিয়ার সাথে কথা বলছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকে দেখি আননোন নাম্বার। ক্যান্টিন থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এলাম, ফোনটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে, রকি ভাই, আমি আসিফ। বল, কি বলবি? ভাই এতিমখানায় 2 নম্বরই মাল দিচ্ছে, আর আসল মাল আত্মসাৎ করছে। কি, আমার এতিমখানায় 2 নম্বরই মাল? আমার নাম বলছিস? বলছি। কি বলছে? বলছে আমি কোনো রকিকে চিনি না, বেশি বাড়াবাড়ি যেন না করি। কি, আমার নাম বলার পর এমন বলছে? যেখানে রকিকে সবাই এক নামে চেনে। আচ্ছা, আমি একটু পর যাচ্ছি। তারপর আমি ফোন কেটে দিয়ে চলে আসতেছিলাম, এমন সময় কে যেন পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, রকি বখাটে। তাই আমি থেমে গেলাম। আমাকে এ নামে কেউ চেনে না, তাই আমি ঘাবড়ে গেলাম কে হতে পারে। পেছনে তাকিয়ে দেখি সামিয়া আপু। আমি তাকে দেখে কিছু বলছি না। সামিয়া আপু আমাকে বলল, তাহলে তুমি সেই রকি বখাটে? মানে? তোমাকে তো দেখে কেউ মনেই করবে না যে তুমি সেই একটা বখাটে। তাহলে আপনি আমার সব কথা শুনেছেন? তো আমার আসল নাম যদি কাউকে বলেন তাহলে কিন্তু ভালো হবে না। কি করবি বল? কিছু না, তখনই দেখতে পাবেন। এই কথা যদি ভুলেও কেউ জানে তাহলে। এই বলে আমি চলে এলাম সেখান থেকে। তারপর একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম এতিমখানায়। এদিকে সামিয়া আপু সেখানে বসে ভাবছে। আমি ফোনে কোথাও যাওয়ার কথা বলছিলাম, তাই সামিয়া আমার বিষয়ে সব তথ্য বের করার জন্য আমার পিছনেই, সেটা আমি জানি না। আমি রিক্সা নিয়ে যেতে যেতে জ্যামে পড়ে গেছি। দেখলাম কিছু এতিম ছেলে আমার চেনা পরিচিত ভিক্ষা করছে, তাই আমি তাদের কাছে গেলাম। তারপর তাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খেতে দিলাম। তাদের পেট ভরে খাইয়ে বিল দিয়ে কিছু টাকা তাদের হাতে দিয়ে চলে এলাম, কারণ জ্যাম ছুটে গেছে।
এদিকে সামিয়া দেখল যে আমি ছেলেদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, তারপর কিছু টাকা দিলাম। এদিকে আমি ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে আবার রওনা হলাম এতিমখানার দিকে। আমি চলে যাওয়ায় সামিয়া ছেলেদের কাছে গেল, গিয়ে ছেলেদেরকে বলল, তোমাদের একটু আগে যে খাবার খাওয়ালো তাকে তোমরা চেনো? সেখান থেকে একটি ছেলে বলল, কে রকি ভাইয়ার কথা বলছেন? হুম, তোমরা তাকে কিভাবে চেনো? রকি ভাইয়া আমাদের সব সময় খাওয়ায়, জামা কাপড় দেয়, আমাদের থাকার ব্যবস্থাও করে দিয়েছে তিনি। আমাদের কাছে তিনি বাবা মার মতো, যেখানে দেখা হয় সেখানেই খাওয়ায়। আমরা পাশের গ্রামটায় থাকি, আমাদের জন্য স্কুলের ব্যবস্থাও করে দিয়েছে। ও বুঝেছি। জানো আপু, ভাইয়ার মনে না অনেক কষ্ট। কেন? জানি না, তবে ভাইয়াকে প্রায় দেখি রাতে একা একা কাঁদে। এই কথা শুনে কেন জানি না সামিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এইদিকে আমি রিক্সা নিয়ে রওনা হয়েছি দেখে সামিয়ার ছেলেগুলোকে কিছু টাকা দিয়ে চলে আসে, আবার আমার পিছু নেয়। প্রায় 20 মিনিট পর আমি চলে এলাম এতিমখানায়। আমাকে দেখে সব বাচ্চারা আব্বু আব্বু বলে জড়িয়ে ধরল। তারপর আমি তাদের সবার সাথে 10 মিনিটের মতো সময় কাটালাম। তারপর হুজুরের সাথে দেখা করলাম। তিনি বলল, কেমন আছো বাবা? ভালো আছে, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে। তা অনেক দিন পর আসলে যে? আসলে সময় পায় না। বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, আল্লাহর রহমতে সব ঠিকঠাক চলছে। কোনো সমস্যা হলে বলেন, আর টাকা লাগলে বলিয়েন। ঠিক আছে, তোমার জন্য আজ কত বাচ্চারা। থাক না চাচা ওসব কথা। তারপর আমি কিছু কথা বলে চলে আসলাম যেখানে এতিমখানার প্রয়োজনীয় জিনিস নেয়। এটা এতিমখানা থেকে প্রায় একটু দূরে, তাই আমি এতিমখানা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। এদিকে সামিয়া দূর থেকে সব কিছু দেখছিল আর অনেক খুশি হয়েছে। আমাকে বেরিয়ে যেতে দেখে সামিয়া হুজুরের কাছে গিয়ে বলল, আচ্ছা, একটু আগে যে একটা ছেলে আসলো আর বাচ্চারা তাকে জড়িয়ে ধরলো, সে এখানে কি করে? তুমি রকির কথা বলছো? ওই এতিমখানাটা চলায়। মানে? এতিমখানাটা ও দিয়েছে, আর সব খরচ ও দেয়। লেখাপড়া শেখানো থেকে যাবতীয় সব, আর নতুন নতুন ছেলে মেয়ে এখানেই রাখে যাতে তারা ভবিষ্যতে কিছু করতে পারে। সে বকাটে হলো, সেটা শুধুমাত্র সমাজের দুর্নীতিকারীদের জন্য। আমাদের মতো গরিবের জন্য সে দেবদূত। সে সব সময় আমাদের মতো গরিবের পাশে দাঁড়ায়। আমাদের যে কোনো সমস্যা হলে সে সেটা সমাধান করে দেয়। আর সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্য তাকে এই বাজে পথে আসতে হয়েছে। আর সে এমন বাজে কাজ করে বলে সমাজের চোখে সে খারাপ, কিন্তু আমরা জানি স্যার অনেক অনেক ভালো একটা ছেলে। তার মনটা অনেক নরম। ও বুঝলাম। তুমি কি ওর বন্ধু? হুম। জানো, এই ছেলেটা না থাকলে আজ কত শিশু পথে বসতো। ছেলেটা অনেক ভালো। তারপর সামিয়া সেখান থেকে চলে এলো আর আমাকে ফলো করলো না। সামিয়ার মনে আমার জন্য ভালো লাগা কাজ করতেছে, বলতে গেলে আমাকে অল্প অল্প ভালোবেসে ফেলেছে। তারপর সামিয়া বাসায় চলে এলো। এইদিকে আমি চলে এলাম যেখানে এতিমখানার জন্য জিনিস নেওয়া হয়। আমি সেখানে গিয়ে বললাম, কিরে তুই নাকি সরকারের দেওয়া মাল আত্মসাৎ করে 2 নম্বর মাল দিস মানুষকে? সেখানকার ছেলেটি বলে উঠল, কে বলল? আমি কোনো 2 নাম্বার মাল সাপ্লাই দেই না। আমার কাছে খবর আছে, আর সব মাল গোডাউনের আছে। তো কি হয়েছে? কে তুই? বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না কিন্তু। আমি কে? না, এই বলে ছেলেটিকে মারতে লাগলাম। মারতে মারতে আমি বললাম, কিরে আমি কে না, আর 2 নম্বর জিনিস মানুষকে দিবি? ভুল হয়ে গেছে ভাই, আর কখনো দেব না। আমাকে ছেড়ে দিন। যা, আজকে ছেড়ে দিলাম। মনে থাকে যেন এটাই ফার্স্ট অ্যান্ড ফাইনাল। তারপর আমি সেখান থেকে বাসায় চলে এলাম। এসে ডিনার করে রুমে গিয়ে রেস্ট নিলাম। বিকেল টাইমে বন্ধুদের কাছে গেলাম। সেখানে আমাকে দেখে নয়ন বলল, কিরে কলেজ থেকে কই গেছিলি? একটু কাজ ছিল তাই বাসায় চলে আসছিলাম। কথা বলার জন্য যে গেলি আর আসলি না? একটা জরুরি ফোন ছিল তাই চলে আসছি। তারপর আমরা টং দোকানে বসে সিগারেট খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। সিগারেট টানতে টানতে রাতে বাসায় ফিরলাম। ডিনার করে রুমে গেলাম। আমাকে বাসায় কেউ কিচ্ছু বলবে না, কারণ তারা জানে যে বলে লাভ নেই। রুমে শুয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন?
ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের সুন্দর মধুর কণ্ঠে বলল, আমি এই আমিটা কি বলছেন? সামিয়া। কোন সামিয়া? আমি তো এই নামে কাউকেই চিনি না। ওই আজকে কলেজে আপনাকে মারলাম, পরে মাপ চেয়ে নিলাম। ও, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনার বন্ধুদের কাছ থেকে। কি বলার জন্য ফোন দিয়েছেন বলেন? কেন, এমনি ফোন দেওয়া যায় না বুঝি? না, যায় না। কিছু বলার থাকলে বলেন, না হলে ফোন রাখেন। কালকে কলেজে আসবে? আমি যাব না যাব আমি জানি, সেটা আপনাকে বলতে হবে নাকি? হুম, বলতে হবে। ফোন রাখেন, আজ এরা বকবক করতে আসছে। তারপর আমি ফোন রেখে দিলাম, কিন্তু আবার ফোন দিল, তাই কেটে বন্ধ করে দিলাম। তারপর দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠলাম প্রায় 11টায়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাইরে বের হলাম। তারপর একটু এদিক সেদিকে ঘোরাঘুরি করে দুপুর হয়ে গেল। আমিও বাসায় এসে গোসল করে খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে বন্ধুদের কাছে গিয়ে বললাম, কিরে কেমন আছিস? আমরা ভালো আছি। আজকে কলেজে আসলি না কেন? তোকে বলছি না আমার কলেজ যেতে ভালো লাগে না? কালকে কিন্তু যেতেই হবে, কাল কলেজে ফাংশন আছে। আমার এইসব ভালো লাগে না, আমি যাব না। প্লিজ দোস্ত, শুধু কালকের দিনটা। আর বলবো না কলেজ যেতে, আমি একা এতগুলো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা যাব, তার আগে একটা কথা বল। কি? তোরা কাউকে কাল আমার নাম্বার দিছিস? কালকে? মনে পড়েছে। সামিয়া আপু নিয়ে কেন, কি হয়েছে? আমাকে বলবি না আগে? আজ থেকে কাউকে নাম্বার দিলে আমাকে আগে বলবি। ঠিক আছে, আর উনি আমাদের সিনিয়র, তাই দিয়েছে। আমি আর কিছু বললাম না। আমরা আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি আসছি। এমন সময় দেখলাম কিছু ছেলে একটি লোককে তাড়া করছে। লোকটি আমার কাছে এসে বলল, আমাকে বাঁচাও বাবা। কেন, কি হয়েছে চাচা? আর ওরা আপনাকে তাড়া করছে কেন? আমি জানি না, আমাকে তুমি বাঁচাও। এতক্ষণে ছেলেগুলো আমাদের কাছে চলে এসেছে। ওদের দেখে আমি বললাম, কিরে তোরা ওনাকে তাড়া করছিস কেন? ভাই, এটা আমাদের নিজেরই প্রবলেম। প্লিজ আপনি এর ভেতরে আসবেন না। আমি এর ভেতরে আসবো না মানে? তোরা তাকে কেন তাড়া করছিস সেটা বল। ভাই, সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না, আমাদের ব্যবসায় হাত দিয়েছে। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দিবে না? ভাই প্লিজ আপনি এখান থেকে যান, না হলে কিন্তু আমরা আপনাকে যে সম্মানটা দিয়েছি সে সম্মানটা পাবে না। কি করবি তোরা? পাশ থেকে একটি ছেলে হাতের রড নিয়ে বলল, আরে এত কথা বলার কি আছে, মেরে দে না ওকে। কে বললো এই কথা? সাহস থাকলে সামনে আয়। তুই কে রে যে তোকে ভয় পেতে হবে? তারপর সেখানে মারামারি শুরু হয়েছে। আমি এইসব ব্যাপারে প্রফেশনাল, তাই আমি সবাইকে মারতে শুরু করলাম। আমার মার খেয়ে সবাই দৌড়ে চলে গেল। তারপর আমি লোকটিকে বললাম, আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন একা একা যাব, যাওয়ার সময় যদি ওরা আবার আসে? আসবে না, যান। তুমি যদি আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। আচ্ছা চলেন, আমি বাসার দিকে এগিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি আমাকে আঙ্কেল বলবা। ঠিক আছে চলেন। তোমার নামটাই তো জানা হলো না। রকি হাসান, রকি। তারপর আমি আঙ্কেলকে নিয়ে তাদের বাসা পর্যন্ত এগিয়ে দিলাম। এগিয়ে দিয়ে আমি চলে আসতে চাইছিলাম, তখন আঙ্কেল আমাকে বলল, আরে বাবা, কোথায় যাও? কেন আঙ্কেল, বাসায়। তুমি আমার জীবন বাঁচালে, আর তুমি আমার বাসায় এসে ভিতরে না গিয়ে খেয়ে চলে যাচ্ছ। আঙ্কেল অন্য একদিন আসবো। তা বললে তো হবে না, তোমার বাসার ভিতরে যেতে হবে। ঠিক আছে চলেন। তারপর আঙ্কেলের সাথে বাসার সামনে এলাম। তারপর আঙ্কেল কলিং বেল বাজালো। তখনই কেউ এসে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে আমি থ হয়ে গেলাম। আমি কাকে দেখছি? এটা তো কলেজের সামিয়া আপু। তারপর সামিয়া আপু আমাকে দেখে বলল, বাবা, তোমার এত দেরি হলো কেন? আর রকিকে তুমি কোথা থেকে আনলে? তার মানে আঙ্কেলের মেয়ে সামিয়া আপু? তুই ওকে চিনিস? আমাদের ভার্সিটিতেই তো পড়ে। ও চল ভিতরে চল, আর রকি আমার সঙ্গে আসো। তারপর আমি তাদের সাথে ভেতরে গেলাম। গিয়ে আঙ্কেল আমাকে ড্রয়িং রুমে বসতে বললাম। আমি বসলাম, সামিয়া আর আঙ্কেলও আমার সাথে বসলো। তারপর আঙ্কেল সামিয়াকে উদ্দেশ্য করে বলল, জানো মা, আজ এ না থাকলে আমার যে কি হয়ে যেত। মানে কি আব্বু?
আজ কয়েকটা গুন্ডা আমাকে মেরে ফেলবে বলে আমার আসার সময় তারা করেছিল। রকি যদি ওই সময় না আসতে তাহলে যে কি হয়ে যেত আমার। এক নিঃশ্বাসে কথাগুলো বলল আঙ্কেল। আঙ্কেল তারপর আমাকে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। আঙ্কেল এটা আমার কর্তব্য। তারপর আঙ্কেলের সাথে একটু কথা বলে চলে এলাম বাসায়। আমাকে এত রাতে বাসায় আসতে দেখে আম্মু বলল, অত রাত অবধি কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একটু বেশি রাত হয়ে গেল। আর যাতে এত রাত না হয়, বস খাবার দিচ্ছি। তারপর আমি খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো একটা মেয়ে মেইলি কণ্ঠে বলে উঠল, আমি তোমার স্বপ্নের রানী বলছি। কেমন আছো আমার স্বপ্নের রাজকুমারটা? ওই কে আপনি? আর এসব কি ফালতু কথা বলছেন? আমি ফালতু কথা বলছি না গো, আমি তোমার রানী বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দেন, না হলে আমি ফোনটা রাখলাম। আরে সত্যি বলছি তো, আমি তোমার হবু বউ। কেন আমাকে চিনতে পারছো না বুঝি তুমি? শোনেন, আমার ফাইজলামো করার সময় নেই। যদি কিছু বলার থাকে সরাসরি বলে ফেলেন, আর না হলে ফোনটা রেখে দিলাম। আরে আরে, এত রাগ করো কেন? রাগলে কিন্তু তোমায় একটুও ভালো দেখায় না। ছেলেদের রাগ করা মানায় না, জানো না? উল্টো মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে। এই যে মিস, শোনেন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নেই। বাই, আর ফোন দিবেন না, এই বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু না, আবার কল দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি ব্যাপার, আপনি আবার ফোন করছেন কেন? আরে রকি, তুমি আমাকে চিনতে পারলে না? আমি সামিয়া। কোন সামিয়া? তুমি কয়টা আনিকাকে চেনো? হুম হুম, আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? সরি, আপনাকে চেনার জন্য আমি বসে নেই। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলেন। সামিয়া আমার মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। সামিয়া মনে মনে ভাবছে, কিসের এত ভাব? হ্যাঁ, নিজে থেকে কথা বলতে গিয়েছি, এই জন্য তার এত অহংকার দেখাতে হবে? আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? হ্যাঁ, কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দিব? আরে ফোনটা রাখবে কেন? কথা বলার জন্য ফোন দিছি না। তাহলে চুপ করে আছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। ধন্যবাদ আমার বাবাকে সেভ করার জন্য। আর কি কিছু বলবেন? আচ্ছা, কালকে তো কলেজে অনুষ্ঠান, একটু কলেজে আসতে পারবে? আপনাকে বলবো কেন? ইচ্ছে হলে যাব, না হলে না। প্লিজ কালকে আসিও। আমার না আসাতে আপনার কে? আর কল করে ডিস্টার্ব করেন কেন? আমারই তো সব। আপনারই তো সব মানে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, কিচ্ছু না, কালকে কলেজে আসবে বলে দিলাম। ফোন করে ডিস্টার্ব করবেন না, আমি এখন ঘুমাবো। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুম। পরের দিন সকালে কলেজে গেলাম। ওরা সবাই টুকটাক কাজ করতেছে, আর আমি এক জায়গায় বসে আছি। একটু পর কলেজের গেটের দিকে তাকিয়ে দেখি সামিয়া আপু আসতেছে। পরনে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, সব মিলিয়ে নীল পরীর মতো লাগছে। দেখি ক্রাশ খেলাম, কিন্তু এসব বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি একজনকে ভালোবেসেছিলাম আর আজীবন তাকে ভালোবেসে যাব। তারপর সামিয়া আপু এসে তার বান্ধবীদের সাথে যোগ দিল। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। নয়ন আমার পাশে বসে আছে, প্রায় আমার সমানে অন্য একখানে সামিয়া আপু বসে আছে। সামিয়া আপু বারবার আমার দিকে তাকাচ্ছে, আমি তাকাতেই চোখ নামিয়ে নিচ্ছে। আমার কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছে, তাই আমি উঠে চলে এলাম। কলেজের পেছনে একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছি আমি। সিগারেট টানতে টানতে কে যেন আমার পেছনে এসে দাঁড়ালো। আমি পেছনে তাকিয়ে দেখি সামিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি তার দিকে ঘুরতেই সে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। আমি তাকে বললাম, কি হলো, সিগারেটটা ফেলে দিলেন কেন? এমনি, আজ থেকে আর সিগারেট খাবে না। আমি খাবো? আপনার কি, আর আপনি আমার পেছনে পড়ে আছেন কেন? তোমার পেছনে লেগেই থাকবো, আর আজ থেকে সিগারেট খাওয়া কমায় দিবে। কিছু বলার থাকলে বলেন, না হলে আমি গেলাম। বলার জন্যই তো এখানে এলাম, আর তোকে কলেজে আসতে বললাম। বলেন, কি বলবেন?
তারপর সামিয়া পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে আমার সামনে হাঁটু গেড়ে বলল, প্রথম যেদিন তোমার সাথে পরিচয় হয় সেদিন থেকে তোমাকে ভালো লাগতো। তোমার বিষয়ে সব জানার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রাত কেটেছে নির্ঘুম। তুমি কি দিবে তোমার বুকে মাথা রাখার সুযোগ? তুমি কি দেবে তোমার বাচ্চার আম্মু হওয়ার সুযোগ? পরিশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। এক নিঃশ্বাসে কথাগুলো বলল সামিয়া আপু। আমি তার দিকে তাকিয়ে দেখি গভীর ভালোবাসার চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই সামিয়া আপুকে দাঁড় করালাম। তারপর বললাম, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? বলো। না, আপনি দেখতে অনেক সুন্দর, আমার থেকেও ভালো ছেলে পাবেন। আর আমি একটা বখাটে ছেলে। আমি ভালো ছেলে চাই না, আমি তোমাকেই চাই। আমি কিছু বলতে যাব তার আগেই সামিয়া আপু এমন একটা কাজ করলো তা কল্পনাতেও ভাবেনি। সামিয়া চার ঠোঁট এক করে দিল। আমি তাকে ছাড়িয়ে ঠাস করে দিলাম একটা বসিয়ে। তারপর আমি সেখান থেকে চলে আসতে যাব, উনি কয়েকটা ছেড়ে এসে হাজির, যাদেরকে আমি প্রথম দিন কলেজের গেটে মেরেছিলাম। আজ আরো কয়েকটা ছেলে নিয়ে এসেছে, তাদের হাতে ছুরি ও লাঠিও রয়েছে। এসব দেখে সামিয়া আপু ভয় পেয়েছে, কিন্তু এগুলো আমার কাছে কিছুই না। সেখান থেকে একটি ছেলে আমাকে বলল, কিরে, সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি। আজ দেখি তো তোর কত দম। শোন, এখন আমি মারামারি করার মুডে নেই, প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাকে দেখে ভয় পেয়ে গেলি নাকি? তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাঁচা আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলে? না, আমি কিছুই ভুলিনি। আর তাই আজকে সব কিছুই প্রতিশোধ নিতে এসেছি। তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস? আজ তোকে খাল্লাস করে তারপর আমরা এখান থেকে যাব। আচ্ছা, তাহলে আয় দেখি কেমন পারিস। তারপর গুন্ডাদের সাথে আমার মারামারি শুরু হয়ে গেল। আমি সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছি। আমি সামনে থেকে একটা ছেলেকে মারছি, হঠাৎ করে একজন পেছন থেকে এসে আমার পিঠে চাকু ঢুকিয়ে দিল। পেছন থেকে ছুরি মারলি? সাহস থাকলে সামনে থেকে মার দেখি। তারপর পিঠ থেকে ছুরি বের করে কয়েকটার ওপর চালিয়ে দিলাম। ভয়ে সবাই দৌড়ে চলে গেল। আমার পিঠ থেকে অনেক রক্ত বের হতে লাগলো। অনেক রক্ত বের হবার কারণে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মাটিতে লুটিয়ে পড়লাম। আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার পাশে তাকিয়ে দেখি সামিয়া আমার বেডে হেলান দিয়ে বসে আছে। মেয়েটার গালটা লাল হয়ে আছে। তখন জ্বরটা মনে হয় জোরেই লেগেছে। চোখ মুখে দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছে। আমি তার দিকে তাকিয়ে আছি। সামিয়া আমার দিকে লক্ষ্য করে দেখে যে আমি তার দিকেই তাকিয়ে আছি। তারপর সামিয়া বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি। এসব গুন্ডামি ছেড়ে দিচ্ছ না কেন? আজ যদি তোমার কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? বলো, বলো না। ধন্যবাদ আমাকে আনার জন্য। আপনাকে কে কান্না করতে বলছে? প্লিজ কান্না করবেন না। তারপর সামিয়া কান্না থামিয়ে দিল। তারপর আমি সামিয়াকে বললাম, ডাক্তার কি বলছে আর এখন বাসায় যেতে পারবো কিনা? আজকে যেতে পারবে না, কালকে সকালে যেতে বলেছে। আমার বাসায় কি কেউ বলেছ? না, তোমার বাসায় জানাইনি, তাহলে তারা চিন্তা করবে। ঠিক আছে, আমার ফোনটা কই? তারপর সামিয়া আমাকে ফোনটা দিল। তাকিয়ে দেখি 20টার মতো মিসড কল আর আপুর ফোন থেকে 30+। তারপর আমি আম্মুকে কল করলাম। আম্মু ফোন ধরে বলল, কি রে, সকাল থেকে কোথায়? একবারও বাসায়ও আসলি না? আম্মু, আমি একটা বন্ধুর বাড়িতে এসেছি। আজ বাসায় যেতে পারবো না, কালকে বাসায় যাব। জানিস আমি কত টেনশনে ছিলাম, কত কল দিয়েছি, একবারও রিসিভ করলি না। ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। চিন্তা করো না, আমি কালকে সকালেই চলে যাব। ঠিক আছে, সাবধানে থাকিস। তারপর আমি কলটা কেটে দিয়ে আমার বোন জান্নাতকে কল করলাম। কল করার সাথে সাথে রিসিভ করে বলল, কিরে কুত্তা, কই তুই? সকাল থেকে ফোন দিচ্ছি, ধরছিস না কে? তোর কিছু হয়নি তো? আরে কান্না করছিস কেন? আমার কিছু হয়নি। ফোন ধরছিলি না কেন?
জানিস আমি কত চিন্তায় ছিলাম। ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। আর শোন, আমি আজই বাসায় আসবো না। কেন? একটা বন্ধুর বাড়িতে এসেছি, কালকে বাসায় যাব। আর আম্মুর খেয়াল রাখিস। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দিতেই সামিয়া আমাকে বলল, ওদের মিথ্যে কথা বললি কেন? সত্যি বললে কান্না করতে করতে আম্মু অসুস্থ হয়েছে, তো কালকে বাসায় গিয়ে বলবো। আর আপনি চলে যান, আপনার জন্য চিন্তা করবে বাসায়। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব? হ্যাঁ, বাসায় যাও, আঙ্কেল বাসায় অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে বাসায় যাব? আরে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে নাচটা তো আছেই, আর আমি নয়নকে ডেকে নিব। সো আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে। এরপর সামিয়া বাসায় চলে গেল। এদিকে আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি বাসায় চলে আসলাম। ছুরিটা ছোট ছিল, তাই আঘাত গভীর হয়নি। একদিনেই সুস্থ হয়ে গেছে। বাসায় এসে বললাম না, বললে বাসায় অত্যাচার শুরু হয়ে যেত। বাসায় এসে নাস্তা করে রুমে গিয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। এদিকে সামিয়া আপুর ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে চলে যায়। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখলো আমি বেডে নেই। সামিয়া আপু তো অনেক চিন্তিত হয়ে গেল। এরপর সামিয়া আপু কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলল, নার্স, রকি কোথায়? কালকের পেশেন্টটা? হুম। উনি তো সকাল সকাল চলে গেছে। আপনারা কি, হ্যাঁ, আপনাদের কমন সেন্স নেই? এভাবে একটা রোগীকে হুট করে একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো জোর করতে করে রোগীকে আটকে রাখতে পারি না। তাই বলে ক্ষিপ্ত হয়ে সামিয়া আপু হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সামিয়া আপু আমার বাসার ঠিকানা জানে না, তাই বাসায় আসতে পারছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। সামিয়া আপু বাসায় এসে আমাকে একটা কল দিল। এদিকে আমি রুমে বসে রেস্ট নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি সামিয়া আপু কল করেছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে বলল, হ্যালো রকি, এটা কি হলো বলো তো? কোনটা কি হলো? তুমি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে গেলে কেন? এখন আমি সুস্থ আছি, তো হাসপাতালে থেকে কি করব? হাসপাতালে থেকে কি করবি মানে? ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, তুমি হুট করে এভাবে হাসপাতাল থেকে চলে যাবে? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আপনার জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে শুনি? আমি কারোর জন্যই অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা, তাই অপেক্ষা করব। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। তাহলে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে বসে থাকেন, আমার কি? তুমি আমার সাথে এভাবে হেয়ালি করে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারিস নাকি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুই না একটা রসকসহীন মানুষ। হ্যাঁ, আমি রসহীন মানুষ, তাতে আপনার কি? উফ, তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম। হায়, তোমার সাথে ঝগড়া করছি। ধুর, এসব ভালোই লাগে না। আমার খোঁজ খবর কে নিতে বলেছে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোর খোঁজ খবর নিব না তো কে নিবে শুনি? হুম হুম। কালকে তো বললাম এটা সম্ভব না, আর আমি আপনাকে ভালোবাসি না। এখন থেকে ভালোবাসবি, আর কেন সম্ভব না শুনি? আজকে বিকেল 4টার সময় পার্কে দেখা করতে পারবেন? পারবো, যেখানে বলবে সেখানে দেখা করতে পারবো। তারপর আমি ফোনটা কেটে দিলাম, আর ভাবতে লাগলাম যে করেই হোক সামিয়া আপুকে বাঁচাতে হবে। তারপর আমি দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 4টার দিকে পার্কে গেলাম। গিয়ে দেখি সামিয়া আপু আমার থেকে আগে এসে বসে আছে। আমি গিয়ে তাকে বললাম, আপনাকে ডাকার কারণ হচ্ছে কিছু জরুরি কথা বলতে চাই। হুম, বল কি বলবি? আপনি যেটা ভাবছেন আমাকে ভালোবাসেন, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে কি এটাই বলার জন্য ডেকেছিলে? আমি একটা বখাটে ছেলে, তাছাড়া আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। আমি শুধু তোকেই চাই, আর কাউকে লাগবে না। আপনি কেন বুঝতেছেন না? এটা সম্ভব না, তাছাড়া আপনি আমার সিনিয়র। তুই চাইলেই সম্ভব, আর আমি সিনিয়র, এটাই কি একমাত্র কারণ? না, আরো কারণ আছে। কি?
আমার অতীত, আমি একজনকে ভালোবাসতাম। ওর নাম ছিল ফারজানা। আমি তখন ছিলাম ভদ্র টাইপের, সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখতাম না। আমাদের রিলেশন ছিল প্রায় 4 বছরের। তারপর আমি আমার পরিবারকে জানাই। সবাই রাজি থাকলেও আম্মু রাজি ছিল না। অনেক কষ্ট করে আম্মুকে রাজি করিয়েছিলাম। তারপর তারা রওনা হয়, পরিবারের সবাই আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ বিয়ে হয়নি এখনো। আনতে যাব কেমন দেখায় না। তারপর তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আসার সময় তাদের কারটা একটা বড় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং ওখানেই তাদের পরিবারের সবাই স্পট ডেট হয়। আজও আমার গিল্টি ফিল হয়, কেন আমি তাদের আনতে গেলাম না, কেন আমি ওই সময় ওই গাড়িতে ছিলাম না। এখনো প্রতি রাতে ওর কথা আমার মনে হয়। আমি ওর স্মৃতিগুলো নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আমি ওর জায়গাটা কাউকে দিতে পারবো না। এসব বলতে বলতে কখন যে চোখটা ভিজে গেছে বুঝতেই পারিনি। তারপর আমি সামিয়া আপুর দিকে তাকিয়ে দেখি মন খারাপ করে আছে। তারপর সামিয়া আপু আমাকে বলল, আমি জানি তুমি ওর জায়গাটা আমাকে কখনো দিবে না। তুমি শুধু ওর পাশে একটু জায়গা দিও, তাহলেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি তোমাকে ভালোবাসি। তোমার সুখ দুঃখ আমি ভাগ করে নিতে চাই। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমিও আমাকে ভালোবাসো। সত্যি কি আমার চোখে ভালোবাসা দেখছে? আমি সামিয়া আপুকে ভালোবাসি? না না, এটা হতে পারে না। আপনি কেন বুঝতেছেন না? এটা হবার নয়। আমি একটা খারাপ বখাটে ছেলে। আমি চললাম। এই বলে আমি চলে আসতে যাব, অমনি সামিয়া আপু পেছন থেকে আমার হাতটা ধরে আমি তার দিকে ঘুরতেই সামিয়া আপু আমাকে জড়িয়ে ধরে। আমি তাকে ছাড়িয়ে দিয়ে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম। সামিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর আমিও সেখান থেকে বাসায় চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, ওভাবে চরটা দেওয়া ঠিক হয়নি। কেন জানি না আমার কেমন যেন অস্থির বোধ হচ্ছে। সামিয়া আপুর কথাগুলোই বারবার কানে বাজছে। আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনো এক কারণে প্রকাশ করতে পারছি না। কেমন জানি বুকের ভিতর কষ্ট হচ্ছে। না না, আমি আর ভাবতে পারছি না। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম। কে বলছেন? ফোনের ওপাশ থেকে, তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। কেন, কি হয়েছে আঙ্কেল? ও হাতের শিরা কেটে ফেলেছে, প্লিজ বাবা তুমি আমার মেয়েকে বাঁচাও। ও তোমাকে ভীষণ ভালোবাসে। সামিয়া আপু ঠিক আছে তো? আর ও এখন কোথায়? হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার, এখন রুমে বসে আছে আর বলছে রকিকে এনে দাও। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো বাবা, কারো কথা শুনছে না। তারপর আমি কলটা কেটে দিয়ে সামিয়া আপুদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমারও বুকে কেমন যেন চেনচেন ব্যথা করছে। তাদের বাসার কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে আঙ্কেল দরজা খুলে দিলেন। মনে হয় আমার জন্যই অপেক্ষা করতেছিল। তুমি এসেছো, সানিয়া শুধু বলছে রকিকে এনে দাও, ঘরের সব ভেঙে ফেলেছে। আঙ্কেল, এটা তো সম্ভব না, কারণ আপনি আমার আসল পরিচয় জানলে কখনো রাজি হবেন না। আমি জানি তুমি সেই রকি বগাটে, এটাই তো? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? আমি আগে থেকে তোমাকে চিনি, আর এটাও জানি যে তুমি কোনো খারাপ কাজ করো না। আমি তোমার বিয়ে সব জানি আগে থেকে। তারপর আপনি আরো একবার ভেবে দেখুন। আমার মেয়ে যেখানে সুখী থাকবে আমরা সেখানেই রাজি। আমার আম্মুর সাথে কথা বলেন। আম্মু রাজি থাকলে আমিও রাজি। ঠিক আছে, তুমি সানিয়ার কাছে যাও, খুব রেগে আছে। সামিয়া আপু কোথায়? উপরে গিয়ে সোজা ডানের রুমটায় ওর, যাও যাও, ও রুমে আছে। তারপর আমি সামিয়া আপুর রুমের সামনে চলে এলাম। দরজাটা খোলাই আছে, রুমটা অন্ধকার হয়ে আছে, সব জানলা বন্ধ। তারপর আমি সামিয়া আপুর রুমে ঢুকলাম। সামিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে করুণ ভাবে। আমি সামিয়া আপুর চোখের দিকে তাকিয়ে দেখি চোখ থেকে পানি নিঃশব্দে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার বুকে কেমন যেন কষ্ট লাগলো। এতটা কষ্ট কেন পাচ্ছে? তাহলে কি সামিয়া আপু আমাকে সত্যি সত্যি ভালোবাসে? আবেগ হলে এতটা কষ্ট পেত না। তারপর আমি সামিয়া আপুর সামনে বসলাম। হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিতে গেলে সামিয়া আপু আমার হাত সরিয়ে দিল, আবার মুছে দিতে গেলে আবার সরিয়ে দিল। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। হঠাৎ তার গালের দিকে তাকালাম, এখনো গালটা ফুলে আছে। আমি কেন জানি না সামিয়া আপুর কষ্টটা দেখতে পারছি না।
ওর কষ্ট কেন জানি না আমাকেও কষ্ট দিতে লাগলো। আমার মন অনুভূতি কেমন যেন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি সামিয়া আপুর গালে হাত দিতেই সামিয়া আপু কেঁপে উঠল। হয়তো গালটা এখনো অনেক ব্যথা করছে। তারপর আমি গালটা দেখে আমি সামিয়া আপুকে বললাম, ব্যথা করছে এখনো? না, আমি তো মানুষ না, আমার কি ব্যথা আছে বলো? সরি, আমি তখন বুঝতে চাইনি। রকি, এখান থেকে চলে যা বলছি। চুপ, আগে আমাকে দেখতে দাও। না, তোর সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? তাই বুঝি? আমি তো করবো। কেন? আমি কে? তুমি আমার হবু বউ। আমি কারোর বউ না। কিভাবে মরছি তা দেখতে এসেছিস না? আঙ্কেল আমাকে সব বলেছে। আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কখন যে তোমার ছোট খাটো পাগলামগুলো ভালোবেসে ফেলেছে জানতেই পারিনি। কোন এক অজানা কারণে আমি প্রকাশ করতে পারছি না। সামিয়া আপু কোনো কথা না বলে উঠে চলে যেতে লাগলো। আমি সামিয়া আপুর হাতটা ধরে হালকা টান দিলাম। আরে এটা কি হলো? আমি এত দূর ভাবিনি কখনো। সামিয়া আপুর টাল সামলাতে না পেরে আমার কোলে এসে পড়েছে। কি নিয়তি রে বাবা, একেবারে কোলে এনে বসিয়ে দিয়েছে। তবে আমি কেন জানি না মনে মনে খুশি হলাম। সামিয়া আপুর চুলের ঘ্রাণ নেশার মতো লাগছিল। চুলগুলো মুখে একদম লিপটে আছে। এত কাছে সামিয়া আপুকে এই প্রথমবার দেখছি। সামিয়া আপুর নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। সামিয়া আপুর গা উষ্ণতায় ভরা। আমি সামিয়া আপুর কানের পাশ দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। সামিয়া আপু কিছু বলছে না, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সামিয়া আপুর ফর্সা ফোলা গাল আমার চোখের সামনে। তারপর ফোলা গালে একটা আলতো করে চুমু এঁকে দিলাম। তারপর সামিয়া আপুকে ছেড়ে দিলাম। ছেড়ে দিতে না দিতেই সামিয়া আপুর ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে নিল। নিতান্ত বোকা বালকের মতো আমি যেন সামিয়া আপুর মোহে আবদ্ধ হয়ে চলেছি। আমি নিজেকে আটকানোর তো চেষ্টা করছি, তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়ে চলেছে। আমি সামিয়া আপুকে হঠাৎ করেই টান দিয়ে সরিয়ে নিলাম। সামিয়া আপু যেমন ঘেমে উঠেছে আমিও তেমনই। তবে ওর গলার ঘামটুকু কেমন মুক্তোর দানার মতো চিকচিক করছে। এতটুকু জিনিসও কেমন যৌবনের ওই জোয়ারকে ফুরিয়ে তুলছে দেখো। আমি জানি সামিয়া আপু এখন কন্ট্রোলে নেই। সামিয়া আপু আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আমার কাছে আসতেই আমি সামিয়া আপুকে টান দিয়ে নিজের বুকে চড়িয়ে নিলাম। সামিয়া আপুর হৃদস্পন্দন আমার বুকে যেন প্রতিধ্বনি হতে লাগলো। সামিয়া আমার বুক থেকে মাথা উঠে আমাকে জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকালো। ওর চোখে যেন সমুদ্রের বালুর মতো পানিগুলো ছিকছিক করছে। আমি সামিয়া আপুকে বললাম, সামিয়া আপু, আমি তোমার যোগ্য না, তুমি এসব থেকে বের হও প্লিজ। সামিয়া আপু আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওকে আবার বুকে টেনে নিলাম। পাগলি একটা, একটু কিছু বললেই কান্না করে দেয়। সামিয়া আপুকে বুকে জড়িয়ে ধরে আছি এমন সময় কে যেন রুমের মধ্যে প্রবেশ করলো। তাকেই দেখি আমার বোন জান্নাত। অমনি সামিয়া আপুকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। আর আমি বললাম, জান্নাত তুই এখানে কি করছিস? আর কি করে এলি? আঙ্কেল আমাদের আনতে গিয়েছিল, আম্মুও এসেছে। কখন আসলি? তোদের আবার কেন আনলো? এখনই আসলাম। আর তোমাদের নিচে যেতে বলেছে। নিচে গেলেই বুঝতে পারবি আমাদের কেন আনলো। ঠিক আছে তুই যা, আমরা আসছি। তারপর জান্নাত চলে গেল। সামিয়াপুর দিকে তাকিয়ে দেখি এখনো লজ্জায় মাথা নিচু করে আছে। আমি সামিয়া আপুকে বললাম, আপু চলেন নিচে ডাকছে। কি বললি? আবার বল। আমি আবার কি বললাম? তুই আপু কাকে বললি? আমি তোর কোন জন্মের আপু লাগি শুনি? আপনি আমার থেকে সিনিয়র, তাই আপু বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি। আপনি আমার বড়, এটা আমি বলতে পারবো না। এক্ষুনি বল, না হলে থাপড়ায় না তোর দাঁত ফেলে দিব। ঠিক আছে আপু। কি বললি? আপু বলে অভ্যাস হয়ে গেছে, তাই একটু সময় লাগবে। কোনো সময় নাই, এক্ষুনি বল। ঠিক আছে সামিয়া। গুড, এখন মুখস্থ কর। তারপর সামিয়া আপু আর আমি সিঁড়ি বেয়ে নিচে নামলাম। দেখলাম সোফায় আমার আম্মু জান্নাত আর আঙ্কেল বসে আছে। আমরা তাদের সামনে গেলাম, তখন আম্মু আমাকে বলল, উনি যা বলছে তা কি সত্যি? কি বলেছে? তো দুজন দুজনকে নাকি ভালোবাসিস? মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালাম। আমাকে বললি না, আমাকে বললে কি না করতাম? আমি কিছু বলছি না। তারপর আঙ্কেল বলল, আমার একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমার আর সানিয়ার বিয়ে ঠিক করেছি আমরা। কাল তোমাদের বিয়ে
কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করি। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। এই কথা বলার সাথে সাথে সামিয়া আপু সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো দেয়ালে। আমি বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়ী তোমরা হবে। কথাটা বলেই সামিয়া আপু ওপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। তখন আম্মু বলল, কালকেই বিয়ের ব্যবস্থা হোক। তুই কি বলিস? ঠিক আছে, তোমরা যা করার করো। তুমি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে। তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি ওপরে চলে আসলাম। সামিয়া আপু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামিয়া আপুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সামিয়া আপু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পারলো না। আমি সামিয়া আপুর কানে একটা আলতো করে কামড় দিলাম। সামিয়া আপু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমাকে। আমি সামিয়া আপুকে টান দিয়ে নিচের কাছে আনলাম। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোকে, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না বিয়ে করতে, করব না আমি বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? হইছে, আর ঢং দেখাবি না, সব জানা আছে। হুম। আমি ঢং করি আর নিজে যে কথায় কথায় রাগ করে তার বেলা কিছু না। কি? আমি রাগ করি? তা নয় তো কি? মেরে না দাঁত ভেঙে দিব একদম। আগে দোষটা করে নিই, তারপর মাইর খাবো। মানে? দাঁড়াও বুঝাই দিচ্ছি। তারপর সামিয়া আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর সামিয়া আপুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আজ আমি খুব খুশি। সন্ধ্যায় সামিয়া আপুকে বাসায় রেখে চলে আসলাম। পরের দিন সকালে, পরের দুপুরে আমার বন্ধুরা মিলে আমাকে সাজালো। সন্ধ্যার আগে আমরা সামিয়ার বাসায় গেলাম। সব নিয়ম কানুন মেনে আমার আর সামিয়ার বিয়ে হয়ে গেল। আসার সময় সামিয়া অনেক কেঁদেছে। এখন আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে মন খারাপ করে। আসলে নিজেদের আপনজনকে, বাবা মাকে ছেড়ে যেতে কার না কান্না হবে, মন খারাপ হবে। তারপর বাসায় এসে সামিয়া আমার রুমে নিয়ে যাওয়া হলো, আর আমি গেলাম ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত প্রায় 11:30 অবধি আমরা আড্ডা দিলাম। সামিয়া আমাকে 10টার আগে রুমে যেতে বলেছে, কিন্তু শালারা আমাকে যেতে দিচ্ছে না। সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিলাম, তখন আম্মু এলো ছাদে। কি রে, এখনো এখানে আছিস? বৌমাকে ঘরে একা? যা তাড়াতাড়ি। আমরা ওকে কতক্ষণ ধরে যেতে বলছি, ও যাচ্ছেই না। শালারা আমাকে যেতেই দিচ্ছিল না, আর বলছে কখন থেকে যেতে বলছে। তখন আমি নয়নকে বললাম, আমারও দিন আসবে বলে দিলাম। যখন আসবে তখন দেখা যাবে। এখন যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। তোকে 10টার আগে যেতে বলেছিল। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? যা। যাচ্ছি। তারপর আমার সব বন্ধুরা মিলে দরজার কাছে এসে ছেড়ে দিল। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না। বুকে 1 কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। দেখি সামিয়া লম্বা ঘোমটা দিয়ে খাটের মধ্যে বসে আছে। আমি রুমের দরজা লাগিয়ে সামিয়ার কাছে যেতেই সামিয়া আমার শার্টের কলার ধরলো। কি হলো, কলার ধরলে কেন? তোকে কয়টার আগে রুমে আসতে বলেছিলাম? 10টার আগে। তো এখন কয়টা বাজে? হবে 10টা, 10:30 হয়তো। কি? এখন 10টা বাজে? এখন 12টা বাজে। আমি কি করব, ওরা আসতে দিচ্ছিল না। হয়েছে হয়েছে, থাক, এখন ছাদে নিয়ে চল। এখন এত রাতে ছাদে গিয়ে কি করবে? চাঁদ দেখবো, চল, নিয়ে চল। ঠিক আছে চলো। আমি এভাবে যাব না। তো কিভাবে নিয়ে যেতে হবে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। কি, এখন আমাকে এই 60 কেজি ওজনের বস্তাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে? কি? আমি 60 কেজি ওজনের বস্তা? এই না না, আমি মজা করে বললাম। তারপর আমি সামিয়াকে কোলে করে ছাদে নিয়ে আসলাম। তারপর দুজনেই তুলনায় বসলাম। সামিয়া আমার কোলে মাথা রেখে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে তুমি? তোমার ওই বুকে আমাকে একটু জায়গা দিবে? তোমার বুকে মাথা রেখে তোমার ধুকপুকানিটা শুনতাম। এই বুকটা শুধু তোমার, তুমি যা ইচ্ছে করতে পারো। বলতে দেরির সাথে সাথে সামিয়া আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। মনে হচ্ছে কতদিন ধরে না জানি ব্যাকুল হয়ে রয়েছে আমার বুকে মাথা রাখার জন্য।
সামিয়া আমার কোলে মাথা রেখে আছে, আমি তার দিকে তাকিয়ে আছি। কি দেখছো? চাঁদ। চাঁদ তো উপরে, তুমি আমার দিকে কি দেখছো শুনি? তুমিই তো আমার চাঁদ। আকাশের চাঁদটা তো মিলিয়ে যাবে, কিন্তু আমার এই চাঁদটা তো সবসময় আমার কাছে থাকবে। থাক, আর পাম দিতে হবে না, আমার একটা কথা রাখবে। কি বলো? শেষ নিঃশ্বাস অবধি তোমার কথা রাখতে চেষ্টা করব। আজ থেকে তুমি ভালোভাবে চলাফেরা করবে, উগ্রভাবে চলাফেরা করবে না। আমার বউর এইটুকু কথা রাখতে পারবো না? আজ থেকে সব ছেড়ে দিলাম। সত্যি? হুম। এই নাও উম্মা। আমার ঘুম পাচ্ছে, রুমে চলো। আর একটু থাকি না, এখানে থাকতে ভালো লাগছে তো। তারপর আমরা আর কিছু সময় থেকে সামিয়াকে আবার কোলে করে রুমে নিয়ে আসলাম। সামিয়াকে শুইয়ে দিতেই সামিয়া আমাকে টেনে আমাকে তার উপরে ফেলে দিল। সামিয়ার নিঃশ্বাস আমার মুখে পড়ছে, ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়া আর কিছু না বলে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট ডুবিয়ে দিল। আমিও তাকে রেসপন্স দিতে লাগলাম। প্রায় 5 মিনিট পর সামিয়া আমাকে ছেড়ে দিল। সামিয়াও হাঁপাচ্ছে আর আমিও। তখন সামিয়া আমার বুকে মাথা রেখে বলল, আমার না একটা লাগবে, কি? তোমার মতো একটা কিউট বেবি। তার জন্য কি করতে হবে শুনি? কেন, তুমি জানো না বুঝি? আমি তো তোমার থেকে ছোট, তুমি শিখিয়ে দাও। আসো আসো, আমি শিখিয়ে দেই। এই বলে সামিয়া 4 ঠোঁট এক করে দিল, আর আমিও তাকে রেসপন্স দিতে লাগলাম। আমরা হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা গন্তব্যে। সকালে ঘুম থেকে উঠে দেখি সামিয়া আমার পাশে নাই। দেখলাম ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। একটু পর সামিয়া ওর ওয়াশরুম থেকে বের হতেই আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। সামিয়ার ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। ভিজা চুলের ঘ্রাণে ঘরটা মুখরিত হয়ে আছে। ইচ্ছে করছে পেছন থেকে ছড়িয়ে ধরি। সামিয়া ড্রেসিং টেবিলের সামনে সাজতেছে, কিন্তু সাজাতে মন দিতে পারছে না, বারবার আমার দিকে তাকাচ্ছে। তারপর সামিয়া উঠে আমার সামনে এলো। আমি এখনো চোখ বন্ধ করে আছি। সামিয়া তার ভেজা চুল দিয়ে আমার কানে সুরসুরি দিতে লাগলো। ও জানে না যে আমার সুরসুরি নেই। আমি উঠছি না দেখে সামিয়া আমার ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। আমিও তাকে রেসপন্স দিতে লাগলাম। আমি রেসপন্স দিচ্ছি দেখে সামিয়া তার ঠোঁট ছাড়িয়ে নিল। তারপর লজ্জা পেয়ে আমাকে বলল, তুমি তাহলে জেগে জেগে মজা নেওয়া হচ্ছে, তাই না? উঠে দেখি তুমি নেই। তখন কি আর করার, একটু দুষ্টুমি করছিলাম। অনেক দুষ্টামি হয়েছে, এবার ওঠো। আগে একটা দাও, তারপর। সারা রাত দুষ্টামি করেও হয়নি, এখন আমি দিতে পারবো না। না, আগে দাও, তারপর। তুই যাবি নাকি? আমি আর কথা না বাড়িয়ে দিলাম ওয়াশরুমে এক দৌড়। সামিয়া যখন রেগে যায় তখন তুই তুকারি করে কথা বলে, আর আমি ওর এই রূপকে ভীষণ ভয় পাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম, দেখি সামিয়া রুমে নেই। তারপর সামিয়া এসে আমাকে ডেকে নিয়ে গেল নাস্তা করার জন্য। সবাই মিলে একসঙ্গে নাস্তা করলাম। নাস্তা করে রুমে এসে রেডি হলাম কলেজ যাওয়ার জন্য। অনেক দিন হলো কলেজ যায় না। কলেজের জন্য বের হয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে রেডি দেখে আম্মু বলল, কি রে, কোথায় যাচ্ছিস? অনেকদিন হলো কলেজ যায়নি, তাই কলেজ যাব। বিয়ের তো একদিন হলো, এখনই কলেজ যাবি? তো কি হয়েছে? ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। আম্মুর সাথে সামিয়াও আছে। তখন আম্মুর পাশ থেকে সামিয়া বলে উঠল, আম্মু, আমিও ওর সাথে কলেজ যাই, অনেক দিন হলো কলেজ যাই না। ঠিক আছে, যাও। বাসায় বসে কি করবে, আর সাবধানে যাও। তারপর সামিয়া রেডি হতে গেল। একটু পর বেরিয়ে আসলো। সামিয়াকে দেখে আমি আবার ক্রাশ খেলাম। পরনে নীল শাড়ি, নীল চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। যাকে বলে নীলপরির চেয়ে কম না। আমি সামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কখন যে সামিয়া আমার সামনে চলে এসেছে তা বুঝতেই পারিনি। সামিয়ার কথায় আমার ধ্যান ভাঙে। কি দেখছো এমন করে? পরি দেখে আমার নীলপরি। থাক, আর পাম দিতে হবে না, এবার চলো, কলেজের সময় হয়ে আসছে। তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সায় সামিয়া আমার হাত ধরে বসে আছে। তারপর আমরা কলেজে চলে এলাম। তখন সামিয়া বলল, সোজা ক্লাসে যাবি, কোনো মেয়ের দিকে দেখবিও না। ঠিক আছে, আমি ক্লাসে যাই। যাও। আর শোন, ক্লাস শেষ হলে এখানে অপেক্ষা করবি। ঠিক আছে। তারপর সামিয়া তার ক্লাসের দিকে রওনা হলো, আর আমিও চলে এলাম ক্লাসে।
ক্লাসে এসে দেখলাম নয়ন নেই, তাই আমি নয়নকে ফোন দিলাম। কি রে নয়ন, কলেজ আসবে না? না রে দোস্ত, আজ যাব না। কেন, কি হয়েছে? আজকে আম্মুকে নিয়ে নানু বাড়ি আসতে, তাই কলেজ যেতে পারবো না। ঠিক আছে। তারপর আমি ফোন কেটে দিলাম। তারপর ক্লাসে স্যার এলো। এক এক করে 2টা ক্লাস করলাম। ক্লাসে বিরক্তি লাগছিল, তাই ক্লাস থেকে বের হলাম। ক্লাস থেকে বের হয়ে দেখলাম সামিয়া নিলয় ভাইয়ের সাথে কথা বলছে। কি কথা বলছে তা শোনার জন্য একটু কাছে এলাম। তখন শুনলাম, প্লিজ সামিয়া, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। তো আমি তো তোকে ভালোবাসি না, আমি রকিকে ভালোবাসি। তুমি ওকে ছেড়ে দাও, ও তোমার যোগ্য না। আমি তোমার জন্য পারফেক্ট। তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কে আমার জন্য পারফেক্ট। ও তো তোমার থেকে ছোট। তো কি হয়েছে, আমরা দুজন দুজনকেই ভালোবাসি। তুই আর এই বিষয়ে কোনো কথা বলবি না আমার সাথে। এই বলে সামিয়া চলে আসছিল। তখন নিলয় ভাই সামিয়ার হাত ধরে ফেলে। তা দেখে আমার মাথা গরম হয়ে গেল। তখন আমি তাদের সামনে গিয়ে বললাম, নিলয় ভাই ওর হাতটা ছাড়েন। এই তো আছে তোমার পিচ্ছি বর। আমি পিচ্ছি হতে পারি, কিন্তু আপনার মতো লম্পট না যে অন্যের বউয়ের হাত ধরব। হাতটা ছাড়েন। ছাড়বো না, কি করবি? না ছাড়লে কিন্তু খারাপ হয়ে যাবে। কি করবি তুই? আমি আর কোনো কথা না বলে দিলাম মেন জায়গায় লাথি। মনে হয় না কোনোদিন বাবা হতে পারবে। ওর ভবিষ্যতে পুরো অন্ধকার। তারপর আমি সামিয়াকে নিয়ে চলে আসলাম। তাকিয়ে দেখি ক্যাম্পাসে সবাই হাততালি দিচ্ছে, আর সামিয়া তো আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তারপর আমি সামিয়াকে নিয়ে কলেজ থেকে বাড়ি না গিয়ে ঘুরতে বের হলাম। অনেক ঘোরাঘুরি করে আমরা লেকের পাড়ে আসলাম। লেকের পাড়ে দুজনে বসে আছি, আর সামিয়া আমার কাঁধে মাথা রেখে। এমন সময় সামিয়া বলল, যাও আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, আমি আইসক্রিম খাবো। এইখানে আশেপাশে তো কোনো দোকান নেই। আমি কিচ্ছু জানি না, আমি আইসক্রিম খাবো মানে খাবো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। তারপর আমি আইসক্রিম আনতে আসলাম। একটু দূরেই আইসক্রিমের দোকান ছিল, তাই বেশি দূরে যেতে হয়নি। আমি আইসক্রিম নিয়ে এসে দেখলাম সামিয়া নেই। চারদিক তাকালাম, কিন্তু দেখতে পেলাম না। সামিয়া সামিয়া বলে চিৎকার করছে, কিন্তু কেউ কিছু বলছে না। সামিয়া সামিয়া বলে চিৎকার করছে, কিন্তু কেউ আসছে না। এক সময় চিৎকার করতে করতে চোখে পানি চলে আসে। প্রায় পাগলের মতো বিচরণ করছি আমি। এমন সময় কে যেন পেছন থেকে কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি সামিয়া। অমনি সামিয়াকে জড়িয়ে ধরলাম, আর দেখি সামিয়ার চোখ দিয়ে জল পড়ছে। আমি সামিয়ার চোখের জল মুছে দিয়ে বললাম, কি হলো, কোথায় গিয়েছিলে? কোথাও যাইনি, তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তো তুমি কান্না করতেছো কেন? তুমি আমাকে এতটা ভালোবাসো তা আমি কল্পনাও করতে পারিনি। আমি এই পাগলিটাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তো আমার এই পাগলটাকে অনেক অনেক ভালোবাসি। ওভাবেই সারা জীবন বুকে আগলে রাখবে তো? আমি আমার এই পাগলিটাকে কোথাও যেতে দিব না। সারা জীবন আমার বুকে আগলে ধরে রাখবো। তারপর সামিয়া আর আমি লেকের পরে আবার বসলাম। আমি আইসক্রিম আনলাম, সামিয়া আমাকে খাইয়ে দিল, আমিও সামিয়াকে খাইয়ে দিলাম। তারপর আমরা দুজন আরো কিছু সময় লেকের পারে কাটালাম। তারপর আমি আর সামিয়া বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি সামিয়ার আব্বু আম্মু এসেছে। তাদের সাথে কুশল বিনিময় করে রুমে চলে এলাম। তারপর গোসল করতে ওয়াশরুমে এলাম। তখন মনে পড়লো আমি কাপড় আনিনি। তখনই রুমে কারো আসার শব্দ পেলাম। তখন আমি বললাম, রুমে যেই আসছেন আমার কাপড় দিয়ে যাও তো। তখন সামিয়া কাপড় নিয়ে ওয়াশরুমের দরজার কাছে এসে বলল, এই নাও। কই, কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই তো, আর একটু আমি দরজাটা আর একটু খুলে সামিয়াকে ভেতরে টেনে নিলাম। তখন সামিয়া আমাকে বলল, কি হলো, আমাকে ভেতরে আনলে কেন? তুমি এখন আমার সাথে গোসল করবা। না, আমি তোমার সাথে গোসল করতে পারবো না। তুমি আমার সাথে গোসল করবা, না হলে তোমায় ছাড়ছি না। ঠিক আছে, আমি কাপড় আনিনি, কাপড় নিয়ে আসি। না, তুমি গেলে আর আসবে না জানি। সত্যি আসবো, কাপড়গুলো নিয়ে আসি। আমি আর কোনো কথা না বলে ঝর্ণাটা ছেড়ে দিলাম। আমরা দুজনে ভিজে গেলাম। গোসল করার সময় বউ পাশে থাকলে যা করে আমিও তাই করলাম।
গোসল করে আমি বের হয়ে সামিয়াকে কাপড় দিলাম। একটু পর সামিয়া বেরিয়ে আসলো। সামিয়ার চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। আমি একটা পাপ্পি দিয়ে দিলাম বাইরে দৌড়। তারপর বাইরে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। সামিয়ার আব্বু আম্মু চলে গেছে আর আমাদের কালকে যেতে বলেছে। সামিয়া মন খারাপ করে আছে তার আব্বু আম্মুর জন্য। তখন আমি সামিয়াকে বললাম, মন খারাপ করার কি আছে, আমরা তো কালকে যাব। আমি যাই, আম্মুকে সাহায্য করি। যাও। তারপর সামিয়া চলে গেল। আমিও রুমে বসে ফোন চালাতে লাগলাম। একটু পর সামিয়া এলো ডিনারের জন্য ডাকতে। আমরা বসলাম, সামিয়া খাবার বেড়ে দিচ্ছে। তখন আম্মু সামিয়াকে বলল, তুমি খেয়ে নাও মা আমাদের সাথে। না আম্মু, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। না, তুমি আমাদের সাথে বসো, খেয়ে নাও। কি করে খাবো, হাত তো কেটে গেছে। একটু সাবধানে কাজ করবে তো। তো কি হয়েছে রকি, তুই বৌমাকে খাইয়ে দে। তারপর আমি সামিয়াকে খাইয়ে দিতে লাগলাম। সামিয়াকে খাইয়ে দিতে ও আমাকে চোখ টিপ মারলো। আমিও বুঝে গেলাম ও মিথ্যে বললো আমার হাতে খাওয়ার জন্য। ওর হাত কাটেনি। বাহ, ভালো আইডিয়া। মাঝে মাঝে মিথ্যা বলে বউকে খাইয়ে দিই তাহলে মন্দ না। আমাকেও মাঝে মাঝে মিথ্যে বলতে হবে বউয়ের হাতে খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া সেরে রুমে চলে এলাম। সামিয়া আসছে না এদিকে, আমার খুব ঘুম পেয়েছে, তাই আমি শুয়ে পড়লাম। একটু পর সামিয়া রুমে এলো। এসে দরজা লক করে ড্রিম লাইট জ্বালিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো আর বলল, এই ওঠো, শুনতে পাচ্ছ? বলো, কি বলবে? বলতো, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? তোমার মতো একটা কিউট পরি হবে। না, তোমার মতো কিউট বেবি হবে। না, তোমার মতো কিউট পরি হবে। বললাম না তোমার মতো কিউট হবে। আচ্ছা, আমরা ঝগড়া করছি কেন? এখন ঘুমোতে দাও তো, কোনো কথা বলো না। সামিয়া আর কোনো কথা না বলে রাগ করে ওপাশ ফিরে শুয়ে রইল। আমি সামিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, কিন্তু সামিয়া কোনো কথা বলছে না, রাগ করেই আছে। তাই আমি অন্য পাশে ঘুরে শুয়ে পড়লাম রাগ করে। শুনছি রাগের কোনো ঔষধ নেই যে রাগ ভাঙাবে, তাই আমিও রাগ করে শুয়ে রইলাম। একটু পর সামিয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল, কিন্তু আমি কোনো কথা বলছি না। তখন সামিয়া বলল, সরি, প্লিজ রাগ করে থেকো না। আমি রাগ করিনি। তুমি এখনো রাগ করে আছো? বললাম তো সরি। বললাম তো রাগ করিনি। বললাম তো সরি। তুমি তো জানো তোমার বুকে মাথা না রাখলে আমি ঘুমাতেই পারি না। এই পাগলি, কান্না করছো কেন? তারপর আমি সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নিলাম। তারপর সামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবেই রাগ অভিমান খুনসুটির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের জীবন। একদিন হঠাৎ সামিয়া মাথা ঘুরে পড়ে গেল। আমরা তখন চিন্তিত হয়ে গেলাম। তখন ডাক্তার ডেকে নিয়ে আসা হলো। ডাক্তার বলল আমি নাকি বাবা হতে যাচ্ছি। তখন যে কি খুশি লাগছিল তা বলে বোঝানো যাবে না। খুশিতে সামিয়াকে একটা পাপ্পি বসিয়ে দিলাম। তখন যে সবাই আছে তা মনে করিনি। তখন সামিয়া লজ্জা পেয়ে রুমে চলে গেল আর আমিও। এখন আমরা সামিয়াকে বাসার কোনো কাজ করতে দিই না, সব আমার বোন আর আম্মু করে। আস্তে আস্তে বেবি আসার সময় হয়ে আসছে। একদিন রাত্রে শুয়ে আছি, তখন সামিয়া আমাকে বলল, এই শোনো, এই শুনছো, আমাদের না বেবি আসার সময় হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার না পেটটা না খুব ব্যথা করতেছে। খুব বেশি করতেছে কি? খুব। দাঁড়াও, আমি আম্মুকে বলতেছি। তারপর আমি আম্মুকে ডেকে আনলাম রুমে। তারপর আম্মু সামিয়ার অবস্থা দেখে আমাকে বলল, তুই এখানে হাঁ করে কি করছিস? তাড়াতাড়ি গাড়ি ডেকে নিয়ে আয়। তারপর আমি গাড়ি ডেকে আনলাম। তারপর সামিয়াকে গাড়ি করে হসপিটালে নিয়ে আসলাম। তখন সামিয়া আমাকে বলল, তুমিও আমার সাথে ভেতরে যাবে? আমার খুব ভয় করছে। শুধু শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না। আমার যদি কিছু হয়ে যায়, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। এই পাগলি, কি বলছো? তোমার কিচ্ছু হবে না। আমার কিছু হয়ে গেলে তুমি আমার সন্তানকে অবহেলা করো না। এই পাগলি, কি বলছো? কিচ্ছু হবে না, দেখো আমি আছি তো। তুমিও আমার সাথে ভেতরে চলো। চিন্তা করো না, আমি বাইরে আছি তো, তোমার কিচ্ছু হবে না। তারপর আমি সামিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম। সামিয়াকে ভেতরে নিয়ে যাওয়া হলো।
আমি বাইরে পায়চারি করছি আর মনে মনে দোয়া করছি আমার সন্তান আর স্ত্রীর যেন কিছু না হয়। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। আমি ডাক্তারের সামনে গিয়ে বললাম, ডাক্তার, আমার স্ত্রী আর সন্তান ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী আর সন্তান সুস্থ আছে। এখন দেখি করতে পারবো। এখন কেবিনে শিফট করা হবে, তারপর দেখা করতে পারবেন। তারপর সামিয়াকে কেবিনে শিফট করা হলো। আমি ভেতরে গেলাম। আমার একটি মেয়ে হয়েছে, একদম সামিয়ার মতো দেখতে। তারপর আমি আমার মেয়েকে খুলে নিলাম। তখন সামিয়া আমাকে বলল, মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে বুঝি? আমার এই সিনিয়র বুড়ি বউকে কি আমি ভুলতে পারি? কি বললি? আমি বুড়ি? আরে রাগ করবো কেন, এমনি বললাম। আবার ফিরে এলাম তোমাকে জ্বালাতন করতে। আমি আমার এই সিনিয়র বউয়ের জ্বালাতন গুলোই ভালোবাসি। তারপর সামিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম আর বললাম, ভাগলি একটা।